বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি আমাদের পদার্থবিজ্ঞানের পরবর্তী অধ্যায়টা নিয়ে। আজকে আমরা আলোচনা করব বল, বলবিদ্যা এবং গতির সমীকরণ। আমরা ইতিপূর্বে আরও দুইটা অধ্যায় আলোচনা করেছি, যার প্রথমেই আমরা পড়েছিলাম পরিমাপের একক নিয়ে আলোচনা। তারপরে আমরা দেখেছি ভেক্টর নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং ভেক্টর সংক্রান্ত বিভিন্ন ম্যাথমেটিক্যাল সমস্যাও আমরা সমাধান করে এসেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি বল, বলবিদ্যা এবং গতির সমীকরণ। তো আমরা এই অধ্যায়টা পড়ার পূর্বেই আমাদের অধ্যায়টাকে একটু অ্যানালাইসিস করতে হবে। কিছু ডকুমেন্ট জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে, কিওয়ার্ড, এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। অধ্যায়ের নাম বল, বলবিদ্যা এবং গতির সমীকরণ। তো আমরা ফার্স্টেই কিছু সংজ্ঞা বা এদের পরিচিতিগুলো লিখে রাখছি। তো ফার্স্টে দেখি বল। বল জিনিসটা কি? বল হলো সেই বাহ্যিক কারণ যা কোনো স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়। অর্থাৎ আমাদের যদি কোনো একটা বস্তুকণা থাকে, এই বস্তুকণার উপর আমরা যে জিনিসটা প্রয়োগ করি সেটাই বল বা ফোর্স নামে পরিচিত। এটাকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করে থাকি। তো এই বল বা ফোর্স প্রয়োগ করার কারণে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে বা ঘটতে চাবে। সবসময় ঘটবে, নট নেসেসারি, মাঝে মাঝে নাও ঘটতে পারে। এখানে বলা আছে পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়। সবসময় যে সে সাকসেসফুল হবে তা কিন্তু না। তো এই যে বল, বলের একক এমকেএস এককে নিউটন। তো আমাদের বলের একটা আলাদা অধ্যায় আছে বল এবং নিউটনের সমীকরণ নামে। আমরা এই অধ্যায়টা কমপ্লিট করার পরেই সেই অধ্যায়ে চলে যাব। তো তখন বল সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। সেখানে আমরা এমকেএস ছাড়াও এফপিএস বা সিজিএস বা অন্যান্য যে একক আছে সেই এককে এর মানগুলা কিভাবে আসে, এদের মধ্যে রিলেশনশিপ, আরও বিস্তারিত বিভিন্ন জিনিস জানার চেষ্টা করব এবং জানবো ইনশাল্লাহ। তো আমরা আস্তে আস্তে আগাতে থাকি ইনশাল্লাহ। তো আমরা এর পরবর্তীতে যে সংখ্যাটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে বলবিদ্যা। আমাদের অধ্যায়ভিত্তিক নামে ছিল বল, বলবিদ্যা এবং গতির সমীকরণ। তো সেই অনুযায়ী বল তো আমরা জেনে গেলাম। এখন আমরা দেখব বলবিদ্যা জিনিসটা আসলে কী। বলবিদ্যা বলতেছে পদার্থবিজ্ঞানের যে শাখায় পদার্থের উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ কোথাও বল ক্রিয়া করলে কিভাবে করবে, কতটুকু করলে তার স্মরণ বা মাত্রা বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কিভাবে পরিবর্তিত হবে বা এটা কিভাবে রিলেটেড, সেই জিনিসগুলো যে সকল জায়গায় আলোচনা করা হয় সেই সেকশনটাকে বলা হয় বলবিদ্যা। অর্থাৎ ফিজিক্সের কিন্তু আমাদের অসংখ্য পার্ট আছে। এই অসংখ্য পার্টের মধ্যে যেই পার্ট শুধুমাত্র বল নিয়েই বিবেচিত হয় বা বল নিয়ে কার্যকলাপ করে সেই সেকশনটাকে বলা হচ্ছে বলবিদ্যা। তো বলবিদ্যা হলো আমাদের দুইভাবে কাজ করতে পারে বা দুই প্রকার, যার একটাকে বলা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটাকে বলা হচ্ছে গতিবিদ্যা। স্থিতিবিদ্যা বলতেছে যেই সেকশনে কোনো স্থির বস্তুর উপর বলের প্রয়োগ বা বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা। আর গতিবিদ্যা হচ্ছে কোনো গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়াকলাপ বা কার্যকলাপের জনিত অন্যান্য যে পরিবর্তন হতে পারে সেটা। তো বল এবং বলবিদ্যার পর আমরা পরবর্তীতে যে জিনিসটাতে চলে যাব সেটা হচ্ছে এই অধ্যায়ের কিওয়ার্ড, এবং এটাই আমাদের মোটামুটি একটু ভালো ধারণা রাখতে হবে এবং এটা নিয়ে আমরা মূলত কাজ করব। তো সেই জিনিসটা হচ্ছে কি গতি। তো গতি কি বলতেছে? সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনকে গতি বলে। অর্থাৎ কোন একটা বস্তু, সাপোজ প্রথমে সে এ বিন্দুতে ছিল, এ থেকে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর যদি বি বিন্দুতে চলে আসে তাহলে অবশ্যই এ থেকে বিতে যাইতে তার একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট সময়, সেই সময়ে বস্তু যে পরিমাণ দূরত্ব পরিবর্তন ঘটাবে সেই জিনিসটাকে বলা হচ্ছে গতি। অর্থাৎ সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের যে পরিবর্তন তাকে বলা হচ্ছে গতি। তো এই গতি আসলে দুইভাবে কাজ করতে পারে বা দুই প্রকার, যার একটাকে বলা হচ্ছে পরম গতি আর একটাকে বলা হচ্ছে আপেক্ষিক গতি। তো পরম গতিটা বা আপেক্ষিক গতি এই জিনিসগুলোর যদি আমি একটু ধারণা ক্লিয়ার করতে চাই তাহলে পরম গতি বলতেছে আমরা কিন্তু কোন একটা বস্তু সে আসলে গতিশীল নাকি স্থির এটা আমরা ডিটেক্ট করার জন্য প্রসঙ্গ কাঠামো নিয়ে কাজ করি। তো প্রসঙ্গ কাঠামো কি?
সাপোজ আমরা যদি একটা অক্ষ ব্যবস্থা ধরি যে এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, তাহলে এই অক্ষ সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর অবস্থানকে বিবেচনা করি। সাপোজ একটা বস্তু এখানে আছে, তাহলে আমরা বলি যে সে মূলবিন্দু থেকে 5 মিটার দূরে আছে, বা মূলবিন্দু থেকে সে 10 মিটার দূরে আছে, বা মূলবিন্দু থেকে বাম দিকে 20 মিটার দূরে আছে। তো এই যে আমরা মূলবিন্দু সাপেক্ষে যে জিনিসগুলো বিবেচনা করতেছি, এই মূলবিন্দুটাকে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থা বিবেচনাকেই আমরা গতিশীল না স্থির সেভাবে ডিটেক্ট করে থাকি। তো এই যে প্রসঙ্গ কাঠামো, এই প্রসঙ্গ কাঠামোটা যদি স্থির হয়, এর সাপেক্ষে যদি কোনো বস্তুর স্থিতি বা গতি বিবেচনা করা যায়, তাহলে সেই স্থিতি বা গতিকে পরম গতি বা পরম স্থিতি বলা যাবে। কিন্তু আমরা আসলে দেখি তো আমরা আসলে কার সাপেক্ষে কোনো একটা বস্তু গতিশীল বা স্থির ডিটেক্ট করি? আমরা ডিটেক্ট করি আমাদের আশেপাশের যে পরিবেশ আছে, গাছপালা, দোকানপাট, রাস্তাঘাট, এদের সাপেক্ষে। তো এদের সাপেক্ষে আমরা হাঁটাচলা করতেছি, আমরা গতিশীল। এদের সাপেক্ষে একটা রিক্সা অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, সে গতিশীল। কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখছি যে দোকানপাট বা রাস্তাঘাট এগুলো কি আসলেই স্থির? এগুলো কিন্তু স্থির না। কারণ তোমরা জানো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে। তাহলে পৃথিবী যেহেতু ঘুরতেছে, আমরা তো পৃথিবীতে অবস্থান করতেছি, তাহলে পৃথিবীর রাস্তাঘাট, দোকানপাট, এই সবগুলো জিনিসই কিন্তু আসলে স্থির না, এগুলো অবশ্যই গতিশীল। তো এখন কথা হচ্ছে, আমরা তো সূর্যকে কেন্দ্র করে দেখলাম পৃথিবী গতিশীল, সূর্য কি স্থির? সূর্য কিন্তু স্থির না। সূর্য আমাদের পৃথিবীর মতো এরকম আরও অসংখ্য গ্রহ নিয়ে, সে আবার অন্যান্য যে গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সিকে কেন্দ্র করে সূর্য আবার ঘুরতেছে। তো সেই গ্যালাক্সি কি আবার স্থির? সেই গ্যালাক্সি আবার দেখা যায় যে তার নীহারিকাসমূহ নিয়ে অন্য কোনো গ্যালাক্সি বা অন্য কোনো একটা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতেছে। তো এইভাবে দেখা যায় আমরা আসলে পরম স্থির অর্থাৎ একেবারেই স্থির এরকম কোনো বস্তু আসলে আমরা খুঁজে পাই না। যদি এরকম কোনো বস্তুর সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতিকে বিবেচনা করতে পারতাম, তাকে আমরা বলতাম পরম গতি। তাহলে আসলে আমরা কোনো গতিকেই পরম গতি বলতে পারবো না, পরম গতি বলে আসলে কিছু নাই। তাহলে আমরা বাস্তব জগতে যত গতি নিয়ে আলোচনা করি বা আমরা যত গতি দেখি, সবগুলা গতি হলো আপেক্ষিক গতি। যেমন এই যে মূলবিন্দু সাপেক্ষে বাসের গতি, মূলবিন্দু সাপেক্ষে মানুষের গতি, বা রাস্তার সাপেক্ষে রিক্সার গতি। তাহলে এই যে আমরা রিক্সার সাপেক্ষে বের করতেছি, রাস্তার সাপেক্ষে বের করতেছি, কোনো স্কুল কলেজ ভার্সিটির সাপেক্ষে বিবেচনা করতেছি, এই যে আমরা কারো সাপেক্ষে বিবেচনা করতেছি, এটাকেই বলা হয় আপেক্ষিক গতি। তো আশা করি এই আলোচনাটুকু তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। এর পরবর্তীতে আমরা এখনই দেখব আমাদের যেই গতির অধ্যায়ে রিলেটেড কতগুলা কিওয়ার্ড। চলো সেখানে চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে গতি সংক্রান্ত বিভিন্ন রাশি। অর্থাৎ আমরা এই অধ্যায়টা আলোচনা করতে গেলে আমাদের যেই রাশিগুলা বা যেই কিওয়ার্ডগুলা সবচাইতে বেশি ব্যবহার করতে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা এখন ধারণাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। সাপোজ প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে সরণ। তাহলে সরণ কি বলতেছে? কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। অর্থাৎ আমি যদি এটা একটা বিন্দু নেই, এই বিন্দু, তাহলে যদি তার একটা নির্দিষ্ট দিক নেই, যে একটা নির্দিষ্ট দিকে বিবিন্দুতে একটা বস্তু গেছে, অর্থাৎ এ থেকে বিতে একটা বস্তু গেছে, এবং এই ডিস্টেন্সটা বা এই দূরত্বটা যদি আমার জানা থাকে এটা 5 মিটার, তাহলে এই এবিকে আমরা বলতে পারবো সরণ। অর্থাৎ এ থেকে বি এর দিকে বস্তুকণার সরণ হয়েছে 5 মিটার। তার মানে সরণ কিন্তু বলে দিয়েছে একটা নির্দিষ্ট দিকে, অর্থাৎ সরণ অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি, তাকে দিক বলে দিতে হবে। তাহলে এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আমি রাখতে পারি যে একটা ব্যক্তি এদিক দিয়ে ঘুরে, মনে করো এই রাস্তা দিয়ে একটা চিপা দিয়ে ঘুরে সে এই বিন্দুতে আসলো, তাহলে এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে কি আমরা সরণ বলতে পারবো? অবশ্যই এটা কিন্তু সরণ হবে না। এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এটাকে কি দ্বারা প্রকাশ করব? ডি। এটাকে বলা হয় ডিস্টেন্স বা দূরত্ব। আর এই যে এটাকে বলা হয় সরণ বা এস। আমি এখানে লেখা দিচ্ছি, এস দ্বারা প্রকাশ করা হয় সরণ, ডি দ্বারা প্রকাশ করা হয় দূরত্ব। তাহলে সরণ হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি আর দূরত্ব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি অর্থাৎ দূরত্বের কিন্তু কোনো দিক নেই। দেখো সে কোন দিক থেকে যাচ্ছে, আসতেছে। তাহলে এখান থেকে আমরা দুইটা রাশির ধারণা পেলাম, একটা হচ্ছে সরণ আর একটা হচ্ছে দূরত্ব। তাহলে সরণ কাকে বলবো? একদম ক্লিয়ারলি মনে রাখতে পারো যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটা নির্দিষ্ট বিন্দুর মিনিমাম ডিস্টেন্স,
সরলরৈখিক দূরত্ব, মিনিমাম ডিস্টেন্স বা সরলরৈখিক দূরত্বকে বলা হচ্ছে সরণ। আর এই সরণটা অবশ্যই একটা দিকে ঘটবে, এ থেকে বি এর দিকে, বি থেকে এ এর দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, এত ডিগ্রি কোনো দিকের সাথে। তাহলে এইভাবে যদি কখনো ডিরেকশন বলা থাকে তাহলে সেটাকে আমরা বলবো সরণ। সরণের পরপরই আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেগ। দেখতেছো বেগের সাথে আরও কতগুলো কিওয়ার্ড এখানে লেখা আছে। তো ফার্স্টে আমরা আগে বেগটা নিয়ে যদি আলোচনা করি, বেগ কি বলতেছে, একক সময়ে বস্তুর সরণ বা সরণের হারকে বেগ বলে। তাহলে এইখানে আমি তোমাদের একটা কথা বলে রাখতে পারি যে এই যে হার কথাটা যেখানেই থাকবে সেখানেই তোমরা বুঝে নেবে এখানে সময় রিলেটেড, টাইম টিটা রিলেটেড। অর্থাৎ যে কোনো কিছুকে আমরা যদি সময় সাপেক্ষে ভাগ করি তখন সেখানে চলে আসে হার কথাটা। তাহলে এইখানে আমরা কাজ করতেছি সরণ নিয়ে, তাহলে সরণের যে হার তাকে বলা হয় বেগ। আমি আবার যদি এখানে চলে আসি, সাপোজ আমাদের এই এবিটা হলো তার সরণ, কত সরণ দেওয়া আছে 5 মিটার। আমি ধরে নিলাম যে এ থেকে বিতে যাইতে তার সময়ের যে প্রয়োজন সেই সময়টা লাগছে 2 সেকেন্ড। তাহলে সে 5 মিটার দূরত্ব অতিক্রম করছে 2 সেকেন্ডে। আর আমরা এখানে বলতেছি একক সময়ে বস্তুর সরণ, তাহলে আমরা যদি 1 সেকেন্ডে বস্তুর সরণটা বের করতে পারি তাকে আমরা বলে ফেলতে পারবো বেগ। তো আমরা 1 সেকেন্ডে বস্তুর বেগ বের করার জন্য আসলে কী করব, মোট যে সরণটা আছে সেটাকে মোট যে সময় সেটা দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ আমরা যদি এখানে একটু লিখি, আমরা লিখতে পারবো বেগ সমান আমাদের যে সরণ আছে সেই সরণ ভাগ সময়। তাহলে এটা যদি করি, আমাদের এখানে সরণ আসতেছে 5 মিটার, সময় লাগতেছে 2 সেকেন্ড, তাহলে আমরা এখান থেকে পাই যাব 2.5। তাহলে এইখানে আবার একটু খেয়াল করে দেখো, এই যে সরণের একক কি, সরণ কিন্তু একটা ডিস্টেন্স, এইখান থেকে এইখানে গেছে, আর এখানে লেখাই আছে মিটার, তার মানে সরণের একক মিটার। আমরা এমকেস একক নিয়ে আলোচনা করতেছি সাপোজ, তাহলে এইখানে আসবে আমাদের কিন্তু মিটার, আর নিচে আসে কি সময়ের একক কি সেকেন্ড। তাহলে আমাদের উপরে থাকতেছে মিটার, নিচে থাকতেছে সেকেন্ড। তো নিচের সেকেন্ডটাকে এইভাবে ভাগাকারে লেখা যায়, অথবা আমরা পাশাপাশি লিখে একটা ইনভার্স দিয়ে দিতে পারি। এই যে ইনভার্স কথাটার অর্থ হচ্ছে, যদি আমরা লিখি এস ইনভার্স, এটাকে আমরা লিখতে পারবো 1/s, অর্থাৎ এই দুইটা সমতুল্য জিনিস, এস ইনভার্স আর 1/s একই কথা। তাহলে এইখান থেকে আমরা বেগ বের করে ফেলতে পারলাম। তাহলে আশা করি বেগের ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। বেগ কি, একক সময়ে বস্তুর সরণ বা সরণের হারকে বেগ বলে। অর্থাৎ কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ অবস্থার পরিবর্তন ঘটাইছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সরণ কি হয়েছে, তার উপর ডিপেন্ড করে বেগ বের হয়। তো এইখানে ক্লিয়ার রাখি আরেকটা কথা বলে, এই সরণকে আমরা যখন সময় দ্বারা ভাগ করি তখন পাই বেগ। ঠিকইভাবে সরণের জায়গায় যদি আমরা দূরত্বটা নিয়ে কাজ করি তাহলে বলতে পারবো দূরত্বের হারকে বলবো আমরা দ্রুতি। আমাদের আরেকটা শব্দ চলে আসলো দ্রুতি। অর্থাৎ আমাদের বেগ একটা ভেক্টর কোয়ান্টিটি, দ্রুতি একটা স্কেলার কোয়ান্টিটি। সরণকে সময় দিয়ে ভাগ দিলে আমরা বেগ পাবো, দূরত্বকে, এটা হলো দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা দ্রুতি পাবো। তো আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। আর এই ওয়ার্ডগুলো আমি সংক্ষেপে তোমাদের একটু বলে দিচ্ছি। সমবেগ, বস্তু যে রাস্তা পরিবর্তন করতেছে তার প্রত্যেকটা বিন্দুতে যদি বেগের মান সেম থাকে তাহলে তাকে বলা হয় সমবেগ। যদি কোনো একটা বস্তুর বেগ 10 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এইখানে 10 কিলোমিটার পার আওয়ার, এইখানেও 10 কিলোমিটার পার আওয়ার, এইখানে 10 কিলোমিটার পার আওয়ার, এইখানে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে প্রত্যেকটা বিন্দুতে যদি বেগের পরিমাণ সেম থাকে তখন তাকে বলি আমরা সমবেগ। অসমবেগ কি, এক একটা বিন্দুতে এক এক রকম বেগ, এইখানে 10, এখানে 20, এইখানে আবার 5, এইখানে আবার 25, তাহলে এই জাতীয় বেগকে বলা হয় অসমবেগ। গড় বেগ কি, সাপোজ একটা নির্দিষ্ট দূরত্বের জন্য এইখানকার বেগ ইউ, এইখানকার একটা বেগ আছে সাপোজ 10, এখানকার একটা বেগ আছে সাপোজ 20, তাহলে এই যে এইখানে আছে 10, এইখানে তার 20, তাহলে সে গড়ে আসলে কতটুকু বেগে চলছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, 10 আর 20 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দেই, 10 যোগ 20/2 সমান 15, তাহলে এই 15 বেগে সে টোটাল রাস্তাটা গেছে। তাহলে এই যে 15 পেলাম এটাকে বলা হচ্ছে গড় বেগ। আর আপেক্ষিক বেগ, এটা আমরা ভেক্টর অধ্যায়ে আলোচনা করে আসছি। কারো সাপেক্ষে যে বেগ তাকে বলা হয় আপেক্ষিক বেগ। তাৎক্ষণিক বেগ, যে কোনো মুহূর্তের ইনস্ট্যান্ট যে বেগ,
তাৎক্ষণিক মানে তাৎকালীন, সেই সময়ের ইনস্ট্যান্টিনিউয়াস যে বেগ তাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। আর ফাইনালি আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ত্বরণ বা মন্দন। তাহলে এখানে লেখা আছে কি, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বা মন্দন বলে। তাহলে বেগ আমাদের কীরকমভাবে পরিবর্তন হইতে পারে? সাপোজ ফার্স্টে বেগ ছিল 10, এটা বাইরা হয়ে যেতে পারে 20, অথবা ফার্স্টে বেগ ছিল 10, এটা কইমা হয়ে যেতে পারে 5। তাহলে বেগ বাড়তে পারে বা কমতে পারে। তাহলে বেগ বাড়া বা কমা এই জিনিসের উপর ডিপেন্ড করে আমরা দুইটা শব্দ জানি, একটা ত্বরণ, একটা মন্দন। যদি বেগ বৃদ্ধি পায় তাহলে তাকে বলা হয় ত্বরণ, যদি বেগ হ্রাস পায় তাকে বলা হয় মন্দন। এইখানে বেগ বৃদ্ধি পাবে, এইখানে বেগ হ্রাস পাবে, অর্থাৎ বেগ যদি বাড়ে তাকে আমরা বলবো ত্বরণ, বেগ যদি কমে তাকে বলবো আমরা মন্দন। আমরা ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করার সময় এইখানে একটা সাইড নোট লিখে রাখছি, পজিটিভ হলে ত্বরণ, নেগেটিভ হলে মন্দন। তো আমরা যখন ম্যাথমেটিক্যালি জিনিসগুলো নিয়ে আরেকটু আলোচনা করব তখন এই জিনিসগুলো তোমাদের আরও ক্লিয়ার হবে। তাহলে আশা করি এই যে ত্বরণ বা এই যে মন্দন, এই জিনিসগুলো তোমরা ইজিলি বুঝতে পারছো এবং আজকের টোটাল ক্লাসটা তোমরা খুব এনজয় করছো। যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট আউট করতে ভুলবে না। আমি তোমাদের সেই কমেন্টের মাধ্যমে কমেন্টের উত্তরগুলা দেওয়ার চেষ্টা করব, তোমাদের সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করা যায়। তো নেক্সট ক্লাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। আমরা হয়তো আমাদের ম্যাথমেটিক্যাল সেকশনের জন্য যেই সকল আলোচনা দরকার সেই সকল আলোচনায় চলে যাব। তো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত তোমাদের সবার জন্য থাকবে শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।